আসসালামু আলাইকুম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ম্যাচ অ্যানালিসিসে সকলকে আমন্ত্রণ। হাফ টাইমের পর ব্রাজিল পুরোপুরি বদলে গেছে কার্লো আনচেলত্তির মাস্টার ট্যাকটিক্সে। অর্থাৎ এই জায়গাটায় ব্রাজিলের প্লেয়াররা যা খেলেছে তার চাইতেও বেশি পেছন থেকে খেলিয়েছেন কার্লো আনচেলত্তি। শর্টকাটে যদি দুইটা পয়েন্ট বলি তাহলে এক নম্বর পয়েন্টটা হচ্ছে প্রথমার্ধে ব্রাজিল খেলেছিল অনেক বেশি মাত্রায় সেন্ট্রালি, যেটা তারা সর্বশেষ দুটা ম্যাচ ধরে খেলে আসছে। কিন্তু দ্বিতীয়ার্ধে জাপানের সঙ্গে হাইটের অ্যাডভান্টেজটা নেওয়ার জন্য এবং যেহেতু ব্রাজিল এক গোলে পিছিয়ে ছিল, ব্রাজিল মূলত ক্রস নির্ভর খেলা খেলেছে, মাঠটাকে দুপাশ থেকে ওয়াইড ওপেন করে দিয়ে পুরোপুরি ক্রস নির্ভর ফুটবল খেলেছে এবং পেনাল্টি এরিয়ার ভেতরে ব্রাজিলের তিনজন প্লেয়ার আসলে সবসময় ছিল। আর সেন্ট্রালি এন্ড্রিক নামার পর থেকে আসলে গতিটাও তিনি বাড়িয়েছেন, রায়ানের জন্য কিন্তু ওপেন আপ একটা স্পেস ক্রিয়েট হয়ে যাচ্ছিল। সো ব্রাজিল আসলে দুপাশ থেকে ক্রস খুব চমৎকার করেছে এবং সেই জায়গাটা জাপানকে অনেক বেশি মাত্রায় ব্যতিব্যস্ত রেখেছে। সেন্ট্রালি পেনাল্টি এরিয়ার ভেতরে তিনজনের অবস্থান ছিল ক্যাসেমিরো সহ, সেটা ব্রাজিলকে অনেক বেশি মাত্রায় এগিয়ে দিয়েছে এবং জাপানকে অনেক বেশি মাত্রায় ব্যতিব্যস্ত রেখেছে। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে কার্লো আনচেলত্তি সাবস্টিটিউটটা আসলে মূলত করেছেন আবেগ দিয়ে না, পুরোপুরি ট্যাকটিক্যাল সাবস্টিটিউট করেছেন। ম্যাথিউস কুনিয়ার জায়গায় তিনি মার্টিনেল্লিকে নামিয়েছিলেন। গতকাল ম্যাচ শেষ হওয়ার পরপরই ইনস্ট্যান্ট রিয়াকশনে মার্টিনেল্লির রোল নিয়ে আমি ট্যাকটিক্যাল একটা জায়গায় ভুল করেছিলাম, আমি তার হেডার রোলের কথাটা বলেছিলাম, সেটা আসলে ট্যাকটিক্যালি ভুল ছিল। পরবর্তী সময় ম্যাচটা ডিকোড করতে গিয়ে যেটা আমি খুব ভালো মতো দেখলাম সেটা হচ্ছে মার্টিনেল্লিকে আসলে ওই জায়গা থেকে নামানো হয়েছিল ভিনিসিয়াস জুনিয়রকে কম্পেনসেট করার জন্য। আর একটু স্পেসিফিক্যালি যদি বলি তাহলে ভিনিসিয়াস জুনিয়রকে ডিফেন্সিভলি কম্পেনসেট করার জন্য। যদি নেইমারকে আসলে ওই জায়গাটা নামাতে হতো, নেইমার কিন্তু আসলে ডিফেন্সিভলি কম্পেনসেট করতে পারতেন না ওইভাবে, বা যেহেতু তার ফিজিক্যাল লিমিটেশনের জায়গাটা, ম্যাচ ফিটনেস পরিপূর্ণভাবে পাওয়া নিয়ে একটা সংশয়ের জায়গা আছে, মার্টিনেল্লির স্পিড রয়েছে, মার্টিনেল্লির এনার্জি রয়েছে, আলটিমেটলি ওই একই পজিশন থেকে আলটিমেটলি ভিনিসিয়াস জুনিয়রকে ডিফেন্সিভলি কম্পেনসেট করার কাজটাও কিন্তু মার্টিনেল্লি খুব ভালো মতো করেছেন। এবং বড় কোচেরা আসলে শুধুমাত্র উইথ দ্য বল আমি কিভাবে খেলবো সেটা কিন্তু চিন্তা করে না, উইদাউট দ্য বল আমি কিভাবে খেলবো সেটাও কিন্তু চিন্তা করে। এবং সেই জায়গাটায় ডেফিনেটলি আলটিমেটলি ব্রাজিল ক্রস নির্ভর ফুটবলটা যেটা খেলেছে দ্বিতীয়ার্ধে, সেটাই ব্রাজিলকে এই ম্যাচে সত্যি কথা বলতে অনেক বেশি মাত্রায় এগিয়ে দিয়েছে। এবারে মূল বিশ্লেষণের জায়গাটা শুরু করি। সেটা হচ্ছে প্রথম কথাটা বলবো ভিনি জুনিয়রকে নিয়ে। ভিনিসিয়াস জুনিয়র প্রেস কনফারেন্সে কিন্তু প্রথম ম্যাচের পর একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে আনচেলত্তি তাকে যে নির্দেশনা দিয়েছেন যে তার পজিশনটা লাইন ধরে না, দুই সেন্টার ব্যাকের মাঝখান থেকে, অর্থাৎ আপনি যদি চিন্তা করেন লেফট সেন্ট্রাল ওইরকম একটা পজিশন থেকে আসলে খেলার জন্য, তাহলে তিনি গোল বেশি পাবেন। আমরা কিন্তু এর আগের ম্যাচগুলোতে তাকে গোল বেশি পেতে দেখে যে আসলে তিনি ওই দুই সেন্টার ব্যাকের মাঝখান থেকেই খেলেছেন, যেটা আপনারা পর্দায় ঠিক এই মুহূর্তে দেখতে পেলেন। তবে এই ম্যাচের দ্বিতীয়ার্ধ থেকে যে বিষয়টা হচ্ছে, ব্রাজিল কিন্তু সেন্ট্রালি খেলা বাদ দিয়ে একদম সাইড নির্ভর খেলাটা খেলেছে এবং ভিনিকে দেখা গেছে আলটিমেটলি পুরোপুরি লাইন ধরে তিনি খেলছেন। পুরোপুরি লাইন ধরে খেলে ভিনি এই জায়গা থেকে অ্যাটাকটা ইনিশিয়েট করেছেন, ক্রসগুলোকে ইনিশিয়েট করার চেষ্টা করেছেন। গ্যাব্রিয়েলের প্রশংসা করতে হবে, গ্যাব্রিয়েলও কিন্তু আলটিমেটলি ওপরে এসে তিনি ক্রসগুলোকে ইনিশিয়েট করার চেষ্টা করেছেন। এবং মার্টিনেল্লিকে আসলে ওই জায়গাটায় নামানো, ভিনি মার্টিনেল্লি কিন্তু মোটামুটি সিমিলার পজিশনের প্লেয়ার। মার্টিনেল্লি এই জায়গাটাতে আলটিমেটলি লেফট সেন্ট্রাল পজিশনটায় আসলে খেলেছেন, আর অন্যদিকে পুরোপুরি লাইন ধরে খেলেছিলেন আমরা দেখতে পেয়েছিলাম ভিনিসিয়াস জুনিয়র। অর্থাৎ এই জায়গাটায় ভিনির গোল দেওয়ার রোলের চাইতেও অনেক বেশি মাত্রায় অ্যাটাক ইনিশিয়েট করার রোলটাকে কার্লো আনচেলত্তি ব্যবহার করেছেন এবং এই জায়গাটায় ভিনিসিয়াস পুরোপুরি একদম লাইন ধরে খেলেছেন। সো দ্যাট ওয়াজ দ্য ডিফারেন্স, যেটা আসলে সেন্ট্রালি খেলার চাইতে ব্রাজিল সাইড ধরে খেলেছে। এবং ম্যাথিউস কুনিয়াকে আসলে ওই জায়গাটায় বসানোর কারণটা ওইটাই ছিল যে আলটিমেটলি ব্রাজিল তো সেন্ট্রালি এখানে খেলবে না, ব্রাজিল খেলবে আসলে সাইড দিয়ে। এবং রায়ান এবং আরেক পাশে ভিনি জুনিয়র, মার্টিনেল্লির জায়গাটা তো ওইখানে ছিল। ডেফিনেটলি এই জায়গাটা পুরোপুরি কার্লো আনচেলত্তির মাস্টার ট্যাকটিক্সের জায়গাটাতেই জাপান আসলে হেরে গেছে। গতকাল আমরা কিন্তু আমাদের ম্যাচ পূর্ববর্তী ভিডিওতে একটা ভিডিও করেছিলাম, সেটা ক্যাসেমিরোকে নিয়ে। যে এই ম্যাচে ক্যাসেমিরোর পারফরমেন্সের উপর অনেক কিছু ডিপেন্ড করছে, বা ক্যাসেমিরোই এই ম্যাচের পার্থক্যটা গড়ে দেবেন। ক্যাসেমিরো খারাপ খেললে ব্রাজিল খারাপ খেলবে। দেখেন ক্যাসেমিরো কিন্তু শুরুর যে গোলটা ব্রাজিল খেয়েছে ওটা ক্যাসেমিরোর ভুলেই খেয়েছে, ক্যাসেমিরো ওই জায়গাটা চার্জ করতে পারেন। এবং এই কথাটাই আলটিমেটলি আমরা কিন্তু বলেছিলাম আমাদের ওই ভিডিওটাতে, যারা দেখেন না দেখে আসতে পারেন। জাপান পেনাল্টি এরিয়ার বাইরে থেকে কিক নেবে, জাপান পেনাল্টি এরিয়ার বাইরে থেকে কিক নিয়ে গোল দেবে এবং এক্ষেত্রে ওই ব্লকিংয়ের জন্য আগেভাগেই সেটাকে সিকিউর করার জন্য, মাঝখানের ওই জায়গাটাকে সিকিউর করার জন্য ক্যাসেমিরোর ভূমিকাটা আসলে গুরুত্বপূর্ণ হবে। ক্যাসেমিরোর ফল্টেই ব্রাজিল গোলটা খেয়েছে। আবার
যখন দ্বিতীয়ার্ধে কার্লো আনচেলত্তি পুরো ট্যাকটিক্সটা চেঞ্জ করেছেন, 52 বা 53 মিনিটে ক্যাসেমিরো কিন্তু আরেকটা হেড দিয়েছিল না, বাট সেই হেডটা একদম লাইন থেকে ক্লিয়ার হয়েছিল। এরপরে ক্যাসেমিরোর আরেকটা হেডে ব্রাজিল গোল পেয়েছে। সো এই জায়গাটাতে ক্যাসেমিরোর হেডিংটা এরিয়াল জোনটাতে, যেহেতু জাপান এরিয়ালি ভালো না, সো আলটিমেটলি আনচেলত্তি যে কাজটা করেছেন, যেটা বলছিলাম যে 3 জন একদম পেনাল্টি এরিয়া, দুদিক থেকে ক্রস আসছিল, 3 জন মোটামুটি পেনাল্টি এরিয়া ছিলেন, এর মধ্যে একজন ছিলেন ক্যাসেমিরো, যে এরিয়াল জায়গাটা অনেক বেশি মাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং একদম ওয়েল জাস্টিফাইড আসলে ওই জায়গাটা হয়েছে যে ক্যাসেমিরোর ভূমিকাটা কিন্তু এই ম্যাচে আসলে খুব গুরুত্বপূর্ণ ছিল এগেনস্ট জাপান, এবং জাপান যে নেচারের ফুটবল খেলে। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ব্রুনো গুইমারেস খুবই আন্ডাররেটেড একজন ফুটবলার। যেইভাবে তিনি অ্যাসিস্ট, টোটাল 4টা অ্যাসিস্ট এই ওয়ার্ল্ড কাপে হলো, আলাদা আরেকটা ভিডিও তার অ্যাসিস্ট নিয়ে আসবে অনফিল্ডের পর্দায়, সেটা আশা করছি আপনারা দেখবেন। বাট লাস্টে মার্টিনেল্লিকে যে গোলটা তিনি করিয়েছেন, ডেফিনেটলি সবচেয়ে বেশি আলোচনা যেটা হচ্ছে যে প্রথমত তিনি দেখেছেন ওই জায়গা থেকে বলটা পেয়ে স্ক্যান করেছেন মার্টিনেল্লি কোথায়, রং ফুটে বলটা দিয়েছেন, রাইট ফুটে বলটা দেন নাই, মানে লেফট ফুটে বলটা দিয়েছেন, দেন আলটিমেটলি সেটাকে রিসিভ করে রাইট ফুটে তারপর গোলটা দিয়েছেন। এখন এখানে দুই ধরনের ব্যাপার হতে পারে। ইন্টেনশনাল ব্যাপার যেটা হতে পারে সেটা হচ্ছে লেফট ফুটে কেন দিয়েছেন, ডেফিনেটলি যদি রাইট ফুটে দিতেন ওয়ান টাচে গোল করতে হতো, সেটা গোল না করার সম্ভাবনা থাকতো বা সেখানে গোল নাও হতে পারতো। সো আলটিমেটলি যে বিষয়টা হয়েছে, লেফট ফুটে দিয়েছেন রিসিভ করার জন্য, আর ডিফেন্ডারদেরকেও একটা বোকা বানানোর জায়গা ছিল, সেটা হচ্ছে ডিফেন্ডাররা হয়তো বা ভাবছিলেন যে তাকে রাইট ফুটে, যেহেতু তিনি রাইট ফুটেড, তাকে রাইট ফুটেই বলটা দিবে এবং ওয়ান টাচে দিবে, ওই অ্যাঙ্গেলটাই আলটিমেটলি ব্লক করতে চেয়েছিলেন জাপানের ডিফেন্ডাররা। সো এই দুইটার যে কোনো একটা কারণ হতে পারে আসলে সেই জায়গায় গুইমারেজের ওই লেফট ফুটে বলটাকে দেওয়া। খুব ভালো মতো স্ক্যান করলে কিন্তু দেখা যায় যে বলটা লেফট ফুটে দিয়েছেন, লেফট ফুটে রিসিভ হয়ে দেন রাইট ফুটে সময় নিয়ে তারপরে গোলটা মার্টিনেল্লি দিয়েছেন। সো সব কিছু মিলিয়ে এই ম্যাচটা আমার কাছে মনে হয় যে ট্যাকটিক্যাল একটা চমৎকার ব্যাটেল ছিল, এবং সেই ট্যাকটিক্যাল ব্যাটেলটাতে কার্লো আনচেলত্তি দিন শেষে জিতেছেন। এবং এই জায়গাটাতে আসলে মাস্টার ট্যাকটিশিয়ান কার্লো আনচেলত্তি, তাকে কেন বলা হয় যে তিনি আসলে বস, মানে তিনি নকআউট স্টেজের বস, সেটা তিনি আসলে আরও একবার প্রমাণ করেছেন। রায়ানের কথা আলাদা করে যদি মানে বলতে হয়, সেই জায়গাটায় বলতে হবে যে রায়ান এই ওয়ার্ল্ড কাপে হয়তো বা তার ফার্স্ট 11-এ খেলারই কথা ছিল না রাফিনার কারণে, বাট এই জায়গাটায় তিনি দায়িত্বটা খুব ভালো মতো পালন করেছেন। অনেকাংশে আমাকে মনে করে দিচ্ছিলেন 2002 বিশ্বকাপে ক্লেবারসনের কথা। ক্লেবারসন খুব আন্ডাররেটেড ছিলেন, বাট খুব এফেক্টিভ ছিলেন ব্রাজিল টিমটাতে, যেটা রায়ান এই বিশ্বকাপে হয়েছেন। এনরিক নামার পর থেকে গতিটা বেড়েছিল সেন্ট্রালি বেশ ভালো গতি হয়েছিল, রায়ান কিন্তু এই পাশ থেকে স্পেস পেয়েছেন। সব কিছু মিলিয়ে দ্বিতীয়ার্ধে ব্রাজিল পুরোপুরি বদলে গিয়েছিল কার্লো আনচেলত্তির ট্যাকটিক্সের জায়গায়। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।